একটি শান্ত শহর যেখানে প্রতিটি মানুষ স্বাভাবিক মনে হলেও হঠাৎ হাজির হয় এক নতুন মুখ, আর সাথে আসে রহস্যের ছায়া। প্রতিটি চোখে লুকানো শঙ্কা, প্রতিটি পদক্ষেপে কেমন যেন চাপা ভয়। এখানে কেউই যেমন মনে হয় বাস্তবে আসলে তেমন নয়, সবই জাল, সবই ছদ্মবেশ। আর এদিকে প্রিয়ার চোখে ধরা পড়ছে অদ্ভুত সব ঘটনা। এবার সময় এসেছে সেই রহস্যের পর্দা উন্মোচনে, যেখানে প্রতিটি মুহূর্তে টান টান উত্তেজনা, প্রতিটি দৃশ্যে লোমহর্ষক চমক। তো আজকে যে মালায়ালাম মুভির এক্সপ্লেনেশন করব তার নাম সুখসামা দার্শনিক। মুভির শুরুতেই আমরা দেখি একটি ভারতীয় মিডিয়াম ক্লাস সোসাইটির দৃশ্য। প্রিয়া তার স্বামী অ্যান্থনি এবং মেয়ে কণিকাকে নিয়ে সেখানে বসবাস করছে। একদিন হঠাৎ তার ঘরের বাইরে গাড়ির অ্যালার্ম বাজতে শুনে প্রিয়া বের হয় এবং দেখতে পায় কেউ তার গাড়িতে ধাক্কা দিয়ে স্ক্র্যাচ ফেলেছে। কিন্তু আশেপাশে কাউকে না দেখতে পেয়ে সে বিষয়টি তেমন গুরুত্ব দেয় না। প্রিয়ার স্বামী অ্যান্থনি কর্পোরেট অফিসে চাকরি করে। তাদের ছোট্ট সংসারটা বেশ সুখের। তারা মেয়েকে নিয়ে শান্তিতে দিন কাটাচ্ছে। তবু প্রিয়ার মনে একটা অদ্ভুত শঙ্কার ছায়া নেমে আসে। প্রিয়ার একটা ছোটখাটো ইচ্ছে ছিল, ফ্যামিলির উপর চাপ কমানোর জন্য সে নিজেই কিছু একটা করতে চায়। তাই সে একটা জবের জন্য আবেদন করতে চাইলেও তার হাতে কোনো ধরনের জব এক্সপিরিয়েন্স না থাকায় সে তার এক প্রতিবেশীর সাহায্যে নিজের সিভি বানিয়ে নেয়। এরপর ইন্টারভিউ দিবে বলে প্রিয়া নিজেকে প্রস্তুত করে। ইন্টারভিউ দেওয়ার জন্য গেলে সেখানে তার দেখা হয় প্রতিবেশী স্টেফির সাথে। তারা দুজনই একই পোস্টের জন্য ইন্টারভিউ দেয় এবং দুজনে সফলভাবে তা পার হয়। ইন্টারভিউ শেষ করে ঘরে ফেরার সময় প্রিয়া দেখতে পায় তাদের মহল্লায় নতুন একজন প্রতিবেশী উঠেছে। লোকটি দেখতে সাদাসিধা মনে হলেও তার আচরণ বেশ অদ্ভুত। প্রথম দিনে প্রিয়া তাকে বিনা কারণে একটি বিড়ালকে মারতে দেখে। যাই হোক, পরের দিন নতুন প্রতিবেশীর সাথে সোসাইটির এক মহিলার দেখা হয়। এই পাড়ায় যারা আছে তাদের সবাইকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা ছিল। গ্রুপের সবাই ওই মহিলার কাছ থেকে জানতে পারে নতুন প্রতিবেশীর নাম ম্যানুয়েল। সে তার অসুস্থ মা গ্রেসিকে নিয়ে এখানে এসেছে। গ্রুপে পরিচয় পাওয়ার পর ধীরে ধীরে সোসাইটির সবাই ম্যানুয়েলের সঙ্গে পরিচিত হতে থাকে। সবার আগে তার সঙ্গে পরিচিত হয় স্টেফি। একদিন রাতে প্রিয়া আর অ্যান্থনি ম্যানুয়েলের সঙ্গে দেখা করতে যায় এবং পরিচিত হয়। তারা হ্যালো বললেও গ্রেসি কারো সঙ্গে কোনো কথাই বলে না। প্রিয়া আর অ্যান্থনি এতে তেমন গুরুত্ব না দিয়ে নিজেদের বাসায় ফিরে আসে। পরের দিন সকালে প্রিয়া সহ আশেপাশের কয়েকজন সিনেমা দেখতে গেলে ম্যানুয়েল একটি লাঠি নিয়ে আসে। সে লাঠির মাথায় একটি লাল কাপড় বেঁধে উঠানের একপাশে পুঁতে ফেলে। এরপর আশেপাশের বাড়িগুলোর ছাদে উঠে চেক করতে থাকে, এটাই দেখার জন্য যে ওই লাল কাপড় কোথায় আছে। এই অদ্ভুত কাজটা করার পর ম্যানুয়েল তার গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে পড়ে। মাঝপথে তার সাথে স্টেফির দেখা হয় এবং সে তার গাড়ি থামিয়ে তাকে ভেতরে আসতে বলে। স্টেফি তার গাড়িতে ওঠার পর ম্যানুয়েল তার সাথে ফ্লার্টিং করা শুরু করে। স্টেফিও তার কথায় বেশ ভালোভাবেই পটে যায়, যার ফলে তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠতে থাকে। অন্যদিকে প্রিয়া তখনও ম্যানুয়েলের মা গ্রেসির সাথে ফ্রি হওয়ার চেষ্টা করছিল, কিন্তু গ্রেসি সবসময় কেমন যেন রহস্যময় ভঙ্গিতে তাকায় এবং সে কারোর সাথে কোনো কথাই বলে না। যাই হোক, পরের দিন সকালে প্রিয়া এমন কিছু দেখতে পায় যা সে কল্পনাতেও আনেনি। প্রথমে সে ম্যানুয়েলকে একটা গুই সাপ মেরে নিয়ে যেতে থাকে, কিন্তু আসল ধাক্কাটা প্রিয়ার মনে আসে সেদিন, যেদিন রাতে যখন ম্যানুয়েল রাতের খাবারে ওই গুই সাপটাকে রান্না করে একটা পার্টি দেয়। শুধু তাই নয়, সে ওই গুই সাপটাকে গরুর মাংস বলে সবার মধ্যে চালিয়ে দেয়। এখান থেকে প্রিয়ার মনে একটা পার্মানেন্ট ধারণা চলে আসে যে ম্যানুয়েল আসলে তেমন একটা সুবিধার লোক নয়। এদিকে ম্যানুয়েল হঠাৎ তার আঙ্কেল রয় এবং কাজিন জিনের সাথে দেখা করতে যায়। সে নিজের বাড়ির উঠোনে যে লাঠি গেড়ে রেখেছিল সেটার ছবি সে ওই লোকগুলোকে দেখায়। সে বলে এই জায়গাটা আর কারোর বাড়ি থেকে দেখা যায় না, শুধু থমাস আর সিসিলিদের ঘর থেকে এটা দেখা সম্ভব। মানে কালকে তারা দুজন যখন চার্চে চলে যাবে তখন আমরা আমাদের প্ল্যান বাস্তবায়িত করব। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি সেই প্ল্যান? আর সে এভাবে বাড়ির মাঝে খুঁটি গেড়ে রেখে কি চেষ্টা করছিল? তো সেটা আমরা একটু পরেই জানতে পারবো। ওদিকে অ্যান্থনির অফিস থেকে হঠাৎ প্রমোশন দিয়ে তাকে কুচবিহারে পাঠানোর কথা জানানো হয়, কিন্তু এই কথা শুনে তার কপালে চিন্তার ভাঁজ পড়ে, কারণ এত দূরে গিয়ে আবারও সেটেল হওয়া অনেক কষ্টের ব্যাপার। অপরদিকে প্রিয়ার কাছে হঠাৎ ফোন করে জানানো হয় যে সে যে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিল সেখানকার প্রাইমারি ইন্টারভিউ সে পাশ করে ফেলেছে। এবার মূল ইন্টারভিউয়ের জন্য তাকে প্রস্তুতি নিতে বলা হয়। এই খবর শুনে সে তো খুশিতে আত্মহারা। স্টেফিও তাকে জানায় যে সেও ইন্টারভিউতে পাশ করেছে। ফলে প্রিয়া এই খুশিতে তার অ্যানিভার্সারির দিনে একটা পার্টি দেওয়ার কথা স্টেফিকে জানায়। স্টেফি কিন্তু তখন ম্যানুয়েলের সঙ্গে তার বেকারিতেই বসেছিল। সে ম্যানুয়েলকে জানায়
যে প্রিয়া তার অ্যানিভার্সারির পার্টিতে সবাইকে ইনভাইট করেছে। এই কথা শুনে ম্যানুয়েলের চোখ চকচক করে ওঠে, যদিও সে সেটা স্টেফির সামনে শো করে না। ম্যানুয়েল নিজেও ওই পার্টিতে যাবে বলে কথা দেয়, কিন্তু স্টেফি চলে যাওয়ার পর সে রয়কে ফোন দিয়ে বলে যে তাদের প্ল্যান এক্সিকিউট করার দিন ফিক্স হয়ে গেছে। সেই ডেটটা হবে প্রিয়া আর অ্যান্থনির অ্যানিভার্সারির দিনই। এবার তোমরা নিশ্চয়ই ম্যানুয়েল আর তার কাজিনদের প্ল্যানের ব্যাপারে জানতে আগ্রহী। চিন্তা করো না, ধীরে ধীরে আমরা সবই জানতে পারবো। যাই হোক, অ্যান্থনি তার অফিস থেকে ফিরে আসলে প্রিয়া তাকে ওয়েডিং অ্যানিভার্সারির প্ল্যানটা খুলে বলে, কিন্তু অ্যান্থনি বলে যে তাদেরকে খুব দ্রুতই কুচবিহারে চলে যেতে হবে। তাই তখন তারা দুজনেই নিজেদের অ্যানিভার্সারির পার্টিটাকে প্রতিবেশীর উদ্দেশ্যে একটা ট্রিট হিসেবে ডেডিকেট করতে চায়। প্ল্যান শেষ হয়ে যাওয়ার পর দুজনেই ব্যাপক কেনাকাটা করে। অ্যানিভার্সারির কেক কিনতে ম্যানুয়েলের বেকারিতে গেলে সে তাদেরকে কেকটা ফ্রিতেই দিয়ে দেয়। এদিকে ম্যানুয়েলও তার আঙ্কেল রয় আর জনের সাথে মিলে কিছু অদ্ভুত জিনিসপত্র জোগাড় করছিল। বিভিন্ন ধরনের বাক্স আর প্লাস্টিকের কন্টেনার সহ বেশ কিছু জিনিসপত্র তারা এনে রেখেছে। তাদের মনে যে খুব রহস্যময় কোনো প্ল্যান আছে সেটা তো তোমরা বুঝতেই পারছো। দেখতে দেখতে প্রিয়া আর অ্যান্থনি অ্যানিভার্সারি পার্টির দিনক্ষণ চলে আসে। সেই রাতে সবাই পার্টিতে চলে গেলে অ্যান্থনি তার চাচাকে ফোন করে প্ল্যান অন করার কথা জানায়। এরপর সে নিজের আলমারি থেকে এক গাদা কাপড় বের করে টেবিলে ছড়িয়ে ফেলে। তারপর একটা কাপড়ের উপরে সে আয়রন রেখে দিয়ে পার্টিতে চলে যায়। তার মানে কি এই লোক নিজেই নিজের বাড়িতে আগুন লাগাতে চাচ্ছে? পার্টিতে যাওয়ার কিছুক্ষণ পরই প্রতিবেশীরা সবাই তার ঘর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে। ম্যানুয়েল এমন একটা ভাব ধরে যে সে এ ব্যাপারে হয়তো কিছুই জানে না। আগুন নেভানোর পর ম্যানুয়েল সেখানে পুলিশকেও ডাকে, কেননা তার মা গ্রেসিকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ সেখান থেকে আয়রন খুঁজে পাওয়ার পর তারা ভাবে যে গ্রেসি হয়তো ঘর থেকে বেরোতে গিয়ে তাড়াহুড়ো করে চলে যাওয়ায় এই আয়রনটি রেখে গেছে, যার ফলে পুলিশ তখনই সার্চ অপারেশন শুরু করে দেয়। কিন্তু একটু পরই তাদের কাছে খবর আসে যে গ্রেসিকে একটা রেলওয়ে স্টেশনের পাশে খুঁজে পাওয়া গেছে। ম্যানুয়েল তার প্রতিবেশীদের নিয়ে দ্রুত থানায় গিয়ে তাকে নিয়ে আসে। ম্যানুয়েল সবাইকে জানায় যে তার মায়ের আসলে অ্যালজাইমার নামে একটা রোগ আছে, তাই তার কিছুটা মানসিক সমস্যাও দেখা দিচ্ছে। কিন্তু তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে গ্রেসির এই মিসিং হওয়াটা আসলে ম্যানুয়েলেরই একটা প্ল্যানের অংশ। শুধু তোমরাই নয়, পিয়ারও এই বিষয়টায় ভীষণ খটকা পায়। আর অন্যদিকে ম্যানুয়েল আর জন সিসিলির চার্চে যাওয়ার দিনে আবারও প্ল্যান বাস্তবায়ন করার ডিসিশন নেয়। এদিকে গ্রেসি মিসিং হওয়ার পর থেকে পিয়ার মনে খটকা বেড়েই চলেছে, কারণ একজন অ্যালজাইমার পেশেন্টের মধ্যে যে সকল লক্ষণ থাকার কথা গ্রেসির মধ্যে তার কিছুই নেই, বরং তার মেমোরি অন্যদের মতোই অনেক শার্প। প্রিয়া তার এই সন্দেহগুলো তার প্রতিবেশী সুলুকে জানায়। তাকে জানানোর পর তারা দুজনে কনফার্ম হয়ে যায় যে গ্রেসির আসলে অ্যালজাইমার নামের কোনো রোগী নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে ম্যানুয়েল সবাইকে কেন মিথ্যা কথা বলছে? এদিকে ম্যানুয়েলের কাজিনের সাথে দেখা করার পর সে তাকে কিছু অজ্ঞান করার ওষুধ দেয়, অর্থাৎ প্ল্যান বাস্তবায়ন করার জন্য গ্রেসিকে অজ্ঞান করে হয়তো আবারও কোথাও নিয়ে যাওয়া হবে। থমাস আর সিসিলি যেদিন চার্চে যাবে সেদিন ম্যানুয়েলও তার একটা মিটিং আছে বলে স্টেফিকে জানায়। স্টেফি তখন সেদিনকার জন্য গ্রেসিকে দেখভাল করতে রাজি হয়ে যায়। সে ম্যানুয়েলের ঘরে আসার আগেই ম্যানুয়েল একটা ম্যাঙ্গো জুস তৈরি করে রাখে। মিটিংয়ের নাম করে বেরিয়ে যাওয়ার সময় সে স্টেফিকে বলে যে সে যেন গ্রেসিকে সময় মতো ম্যাঙ্গো জুস খাওয়ায়। এছাড়াও স্টেফিকে জুস পান করতে বলে দেয়, অর্থাৎ তার প্ল্যান হলো দুজনকেই অজ্ঞান করা। ম্যানুয়েল যাওয়ার সময় এটাও তাকে বলে দেয় যে স্টেফি যেন এই ঘরে আর কাউকেই ঢুকতে না দেয়। এরপর সে তার প্রতিবেশী কৃষ্ণকে নিয়ে একটা নার্সিং হোমে যায়। সেখানে সে তার মায়ের জন্য নাচ ঠিক করার ব্যাপারে আলোচনা করতে থাকে, কিন্তু তার আসল উদ্দেশ্য তো ছিল অন্য কিছু। কিছুক্ষণ পর স্টেফি তাকে কল করে জানায় যে গ্রেসি ম্যাঙ্গো জুস খেতে যাচ্ছে না। ম্যানুয়েল তখন তাকে একটু দূরে গিয়ে কথা বলতে বলে। স্টেফি দূরে যাওয়ার পর ম্যানুয়েল তাকে বলে যে যদি সে গ্রেসির সামনে জুস পান করে তাহলে গ্রেসি হয়তো সেটা খেয়ে নেবে। স্টেফি তার কথা মতো আগে জুস খেয়ে নিলে গ্রেসিও জুস পান করে নেয়। ততক্ষণে প্ল্যান মোতাবেক ম্যানুয়েলের চাচা রয় তার বাড়ির দিকে রওনা দিয়ে দেয়, কিন্তু রয়কে বাড়ির কাছে পৌঁছাতে দেখে প্রিয়া সেই বাড়িতে ঢুকে পড়ে। তখন সে সাথে সাথে ফোন করে ম্যানুয়েলকে ব্যাপারটা জানায়। এই খবর পেয়ে ম্যানুয়েলের মাথা পুরোই খারাপ হয়ে যায়, কারণ প্রিয়ার উপস্থিতি তাদের প্ল্যানটাকে একেবারে ভেস্তে দিতে পারে। ওদিকে প্রিয়া ম্যানুয়েলের ঘরে ঢোকার পর গ্রেসির সাথে কথা বলার চেষ্টা করে। সে বারবার জানতে চায় যে মিসিং হওয়ার দিন গ্রেসি কিভাবে রেল স্টেশনে পৌঁছেছিল, কিন্তু স্টেফি আবার তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কারণ ম্যানুয়েল তাকে কাউকে ঘরের ভেতরে আসতে নিষেধ করেছিল। এবার এই চক্করে প্রিয়াও সেই জুসটাও খেয়ে নেয়। এদিকে ম্যানুয়েল আর কোনো উপায় না পেয়ে প্রিয়াকে তাড়ানোর জন্য একটা বিকল্প ফোন দিয়ে আটায়। প্রিয়ার স্বামী অ্যান্থনি তাকে লিসি ভাবি নামে একজন হোম নার্সের কথা বলেছিল, যার নাম্বার অ্যান্থনির ঘরে তার পুরাতন ফোনে রয়েছে। তাই এখন যদি আর্জেন্টভাবে অ্যান্থনিকে কল দিয়ে সেই নাম্বারটা জানানোর কথা বলা হয়, তাহলে অ্যান্থনি প্রিয়াকে ফোন করে তার ঘরে আসতে বলবে।
ঠিক সেভাবেই ম্যানুয়েল অ্যান্থনিকে ফোন দিলে অ্যান্থনি প্রিয়াকে ফোন দিয়ে বলে যে দ্রুত বাসায় গিয়ে আমার ফোন থেকে ওই নাম্বারটা ম্যানুয়েলকে দিয়ে দাও। তবে ততক্ষণে প্রিয়ার মনে সন্দেহ আরো বেশি দানা বাঁধতে শুরু করে। তাড়াহুড়ো করে ফোন বের করতে গিয়ে তার ওয়ার্ডরোবের উপর থেকে ফুলদানি পড়ে যায়। এদিকে দেখা যায় এতক্ষণে সেই ঘুমের ওষুধের প্রভাবে স্টেফি আর গ্রেসি অজ্ঞান হয়ে পড়ে। আর এই সুযোগে রয় এসে গ্রেসিকে গাড়িতে তুলে রওনা দেয়। রয় গ্রেসিকে নিয়ে যাওয়ার পর আবারও পুরনো সোসাইটিতে তার মিসিং হওয়ার খবরটি ছড়িয়ে পড়ে। এবার নিউজিল্যান্ড থেকে ম্যানুয়েলের বোন ডায়ানাও এসে পৌঁছায়। পুলিশও আবার মিসিং কেসে তদন্ত করতে নেমে যায়, কিন্তু তারা আশেপাশের কোনো সিসিটিভিতেই গ্রেসির কোনো ফুটেজই পাচ্ছিল না। আর পাবেই বা কেন, কারণ তাকে তো তুলে নিয়ে যাওয়া হয়েছে। প্রিয়ারও এই ব্যাপারে বেশ সন্দেহ হতে থাকে। যদি গ্রেসি অ্যালজাইমার না থাকে তাহলে ম্যানুয়েল তাকে কেন এই ওষুধগুলো দেয়? সেগুলো কিসের ওষুধ? সুলুর কথায় হঠাৎ প্রিয়ার খেয়াল হয় যে গ্রেসির মিসিং হয়ে যাওয়ার দিন ম্যানুয়েল লিসি ভাবির নাম্বারের জন্য তাকে ঘরে পাঠিয়ে দিয়েছিল, যার কারণে সে লিসি ভাবিকে কল করে এটা কনফার্ম করতে যায় যে ম্যানুয়েল নামের কেউ তার সাথে যোগাযোগ করেছিল কিনা। কিন্তু সেই ভাবে তাকে সাফ জানিয়ে দেয় যে ম্যানুয়েল নামের কেউই তাকে ফোন করেনি। তার মানে ম্যানুয়েল ইচ্ছে করে প্রিয়াকে ঘর থেকে বের করেছিল যাতে গ্রেসি মিসিং ঘটাতে পারে। তার মানে গ্রেসির মিসিং হওয়ার পেছনে ম্যানুয়েলের হাত তো আছে, বরঞ্চ তার সাথে আরো কেউ এই কাহিনীতে জড়িত। এখন সেই লোকগুলো কারা সেটা তো তোমরা ইতিমধ্যেই জেনেছ। এদিকে ম্যানুয়েলের বোন ডায়ানাকে বেশ মডার্ন বেশভূষায় দেখা যায়। প্রিয়ার ডায়ানার সাথে পরিচিত হওয়ার পর সে তার ফোন নাম্বার নিয়ে নেয়। পরের দিন সকালেই ডায়ানার আবারও বিদেশে ফিরে যাওয়ার কথা ছিল। এই ফাঁকে ম্যানুয়েল আবার তার বাড়িতে কিছু কেমিক্যালের ড্রাম নিয়ে আসে। আর সেদিন রাতেই হঠাৎ প্রিয়ার ঘুম ভেঙে গেলে সে জানালা খুলে ম্যানুয়েলের বাড়ির দিকে তাকায়। তবে সেখানে তাকিয়ে সে হঠাৎ গ্রেসিকেই দেখতে পায়। মানে একের পর এক রহস্যময় ঘটনা ঘটতেই চলেছে। প্রিয়ার মাথায় কিছুতেই আসছিল না যে গ্রেসি হঠাৎ তার বাড়িতে কি করে এলো। তাই সে সাথে সাথে অ্যান্থনিকে ডাক দিয়ে এই ব্যাপারটা জানাতে গেলে দেখা যায় আসলে গ্রেসির কোনো টিকিটাও সেখানে নেই। যার ফলে অ্যান্থনি তাকে বলে যে গ্রেসিকে দেখাটা হয়তো তার ভ্রম, অথবা সে আসলেই ফিরে এসেছে। এখন এই ব্যাপারের খোঁজ নেওয়ার জন্য প্রিয়া ম্যানুয়েলের সাথে যোগাযোগ করে। সে জানায় যে তার মা এখনো মিসিং রয়েছে। এই কথা শুনে প্রিয়া কোনোভাবেই বিশ্বাস করতে পারে না যে গতরাতে সে ভুল দেখেছিল। সে সুলুর সাথে আলাপ করে ম্যানুয়েলের ঘরে নিজে চেক করতে যাওয়ার ডিসিশন নেয়। এর জন্য সুলু তাদেরকে আরেক প্রতিবেশী আসমা ভাবিকেও নিজেদের দলে ভেড়ায়। পরের দিন রাতের বেলা ম্যানুয়েল ঘর থেকে বেরিয়ে গেলে প্রিয়া চুপি চুপি তার ঘরের দিকে এগিয়ে যায়। সে প্রতি মুহূর্তে ইয়ারফোনের মাধ্যমে সুলু আর আসমার সাথে যোগাযোগ রাখছিল। ম্যানুয়েলের ঘরের কাছাকাছি গিয়ে সে ভেতরে ঢুকে উকি ঝুঁকি মেরেও কাউকে দেখতে পায় না। এরপর সে ঘরের দোতলায় উঠা ডিসিশন নেয়, কারণ গতকাল সে গেসিকে দোতলাতেই দেখেছিল। তবে সুলু আর আসমা এই কথা শুনেই পুরো ভয় পেয়ে যায়, কারণ যদি কেউ প্রিয়াকে দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কিন্তু প্রিয়া এই রহস্য উদ্ঘাটন করেই ছাড়বে। সে ম্যানুয়েলের বাড়ির পেছনের ভিল বেয়ে ধীরে ধীরে দোতলায় উঠতে থাকে। সে দোতলায় উঠার সাথে সাথেই আমরা দেখতে পারি ঘরের ভেতরে একজন লোক মাস্ক পরে আছে। সে লোকটা ছিল জন, যে কেমিক্যাল মাস্ক পরা অবস্থায় কিছু একটা করতে যাচ্ছিল। তবে অন্ধকারের ভেতরে হঠাৎ সে প্রিয়াকে দেখতে পেয়ে একদম ভিমড়ি খেয়ে যায়। তবে অবাক করা কাহিনী ছিল যে এই ঘরের যে গ্লাসটা ছিল সেটা ছিল ওয়ান সাইডেড গ্লাস, অর্থাৎ ভিতর থেকে জন প্রিয়াকে দেখতে পেলেও প্রিয়া ভেতরে কি আছে সেটা দেখতেই পায়নি। যার কারণে সাথে সাথে জন ম্যানুয়েলকে কল দিয়ে পুরো ব্যাপারটি জানিয়ে দেয়। ওদিকে আসমাও জানায় যে কেউ হয়তো তাদের বাড়ির দিকে আসছে। এই খবর পেয়ে ম্যানুয়েলও ঘরে ফিরে আসে। তার গাড়ি আসতে দেখে সুলু প্রিয়াকে দ্রুত লাফ দিতে বলে, কিন্তু থমাসের ভাই থাকার কারণে আসমা তাকে লাফ দিতে নিষেধ করে। এভাবে দোটানার মধ্যে পড়তে গিয়ে ম্যানুয়েল সেখানে চলে আসার মাত্র কয়েক সেকেন্ড আগেই প্রিয়া ওখান থেকে লাফ দেয়। তবে লাফ দেওয়া মাত্রই সে নিজের ঘরের দিকে প্রাণপণ দৌড়াতে থাকে, কিন্তু শেষ মুহূর্তে সে ম্যানুয়েলের কাছে ধরা পড়েই যায়। ম্যানুয়েল তাকে এসব করার কারণগুলো জিজ্ঞেস করতে থাকে। তখন প্রিয়া জানায় সে শুধু গ্রেসি আছে কিনা সেটা দেখার জন্য গিয়েছিল, কারণ গতকাল রাতে সে দোতলার বারান্দায় তাকে দেখেছিল। এসব শুনে ম্যানুয়েল তাকে বলে যে গত কয়েকদিনের স্ট্রেসে সে এমনিতেই পেরেশান, তার উপরে প্রিয়ার এমন গোলমাল সে সহ্য করতে পারছে না, যার ফলে সে তাকে নিজের ঘরের কাছে আসতে নিষেধ করে দেয়। এদিকে ম্যানুয়েল চলে যাওয়ার পর অ্যান্থনিও প্রিয়াকে এই ব্যাপারে বকাঝকা করে। এদিকে ম্যানুয়েল আবারও গ্রিলের কাছে গিয়ে উপরের দেওয়ালে লাল লাল কিছু ছোপ দেখতে পায়। সেগুলো ছিল অবশ্যই কারো রক্তের ছাপ। তার মানে জনকে সে যে দায়িত্বটা দিয়েছিল সেটা সে ঠিকভাবে পালন করতে পারেনি। এর জন্য ম্যানুয়েল তার উপর প্রচন্ড রেগে যায়। এই পয়েন্টে এসেই আমরা প্রথম জানতে পারি ম্যানুয়েল জনকে একটা ডেড বডি ক্লিয়ার করার দায়িত্ব দিয়েছিল। কিন্তু সেই ডেড বডিটা কার? তাহলে ম্যানুয়েল কি নিজেই নিজের মাকে মেরে ফেলেছে? ম্যানুয়েল জনকে দ্রুত তার কাজ শেষ করতে বলে, আর জনও তার কথায় অ্যাসিডের সাহায্যে কিছু একটা বলাতে থাকে।
এখন সেটা যে কোনো মানুষের ডেড বডির অংশ তা তো তোমাদের আর বুঝতে বাকি নেই। ওদিকে প্রিয়া, আসমা আর সুলু এটা ভেবে হয়রান হচ্ছে যে গত রাতে যে প্রিয়া ম্যানুয়েলের বাড়িতে গিয়েছিল সেই খবর তাকে দিল কে। আসমা প্রথমে থমাসের ভাইকে সন্দেহ করেছিল, কিন্তু প্রিয়ার সন্দেহটা যায় স্টেফির দিকে। তবে সে যখন তার সাথে কথা বলতে যায় তখন স্টেফি জানায় যে ম্যানুয়েল গত কয়েকদিন ধরে ঠিকঠাক মতো তার সাথে কথা বলছে না। সে এমন ভাব করছে যেন গ্রেসি তার জন্যই মিসিং হয়েছে। তখন প্রিয়া বলে ম্যানুয়েলই হয়তো গ্রেসির মিসিং হওয়ার পেছনে জড়িত। স্টেফিও জানায় ওই দিন জুস খাওয়ার পর তার যেন কেমন ঘুম ঘুম বোধ হচ্ছিল, অথচ সে কখনো দিনের বেলা ঘুমায় না। সেদিন সেই জুস পান করার পর সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে যায় সে। তবে প্রিয়া কিন্তু নিজেও ওই জুস খেয়েছিল, তাহলে তার কিছু হলো না কেন? এসব শুনে ম্যানুয়েলের ওপর সন্দেহটা প্রিয়ার আরো বেশি পাকাপোক্ত হয়ে যায়। এদিকে স্টেফির সাথে দেখা করতে আসার আগে প্রিয়া ডায়ানাকে একটা মেসেজ দিয়ে রেখেছিল, কারণ তার মনে হচ্ছিল এই ব্যাপারে ডায়ানার সাথে কিছুটা কথা বলা উচিত। তবে ডায়ানা তাকে রিপ্লাই দিলে প্রিয়া ডায়ানাকে জিজ্ঞেস করে যে ম্যানুয়েল আর গ্রেসির মধ্যে সবকিছু ঠিকঠাক ছিল কিনা। তখন ডায়ানা তাকে জানায় যে তাদের মধ্যে কোনো সমস্যা ছিল না। ফলে সে প্রিয়াকে জিজ্ঞেস করে প্রিয়া কি অদ্ভুত কোনো কিছু দেখেছে কিনা। তখন প্রিয়া তাকে না জবাব দেয়। ওদিকে ম্যানুয়েলের কথা মতো জন আবারও অ্যাসিড দিয়ে বডি গলাতে থাকে। ওদিকে দেওয়ালে সে লাল রং ঢাকতে গিয়ে ম্যানুয়েল কিছু বস্তা নিয়ে এসে সেই দেওয়ালটাকে ঢেকে দেয়। তবে এই সব কিছু আসমা দূর থেকে তার ঘর থেকেই দেখছিল, যার ফলে পরের দিন তার ডিসিশন নেয় কেন সে দেওয়ালে এতগুলো বস্তা রেখেছে সেটা জিজ্ঞেস করলে। পরের দিন সকালে প্রিয়া আসমার সাথে সুলুকে ম্যানুয়েলের ঘরে চেক আপ করার জন্য পাঠায়। প্রথমে আসমা গিয়ে তার বাড়ির দরজায় কলিং বেল বাজাতে থাকে। সেই ফাঁকে সুলু ওই দেওয়ালের অংশগুলোর বস্তা সরিয়ে দেখে সেখানে নতুন করে পেইন্ট করা হয়েছে। এটা শোনার পর প্রিয়ার কথায় সে ঘষে ঘষে পেইন্টগুলো তুলে ফেলে, কিন্তু ততক্ষণে ভেতর থেকে জন তাদেরকে দেখে ফেলে। তাই সে ম্যানুয়েলকে ফোন করে ব্যাপারটা জানালে ম্যানুয়েল দ্রুত সুলু আর আসমাকে তাড়াতে বলে। জন তার কথা শুনে বাইরে গিয়ে চেঁচামেচি শুরু করলে আসমা বলে যে সে ম্যানুয়েলের সাথে দেখা করতে এসেছিল। পিছন থেকে সুলু এগিয়ে আসলে আসমা তখনই সেখান থেকে চলে আসে। তবে এবার ঘটে এক অন্য কাহিনী। অ্যান্থনি হঠাৎ প্রিয়াকে কল করে জানায় যে গ্রেসিকে অবশেষে খুঁজে পাওয়া গেছে। ইতিমধ্যে ম্যানুয়েলও তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে, কিন্তু গ্রেসি যদি জীবিত থাকে তাহলে জন কার ডেড বডি সেখানে গলিয়েছিল। এই কাহিনী যত আগাচ্ছে ততই যেন কনফিউশন বহু গুণে বেড়ে চলেছে। তবে চিন্তা করো না, ফাইনাল ক্লাইম্যাক্সে আমরা সবার কনফিউশন দূর করে দেব। যাই হোক, ম্যানুয়েল আবারও তার মাকে নিয়ে ঘরে ফিরে আসে। এবার গ্রেসিকে ফিরে আসতে দেখে সুলু আর আসমা ভেবে নেয় যে প্রিয়ার সন্দেহ নিতান্তই অমূলক ছিল। বিনা কারণে তারা ম্যানুয়েলের উপরেই সন্দেহ করে বসেছে। এদিকে ম্যানুয়েল সবাইকে জানিয়ে দেয় যে আগামীকালকে তারা এখান থেকে অন্যত্র শিফট হয়ে যাবে। অর্থাৎ গ্রেসির সাথে কথা বলার জন্য প্রিয়ার এটাই লাস্ট চান্স। প্রিয়ার অবশ্য আগে থেকে স্টেফির সাথে কথা বলে প্ল্যান করে এসেছিল। স্টেফি ম্যানুয়েলকে একপাশে নিয়ে গিয়ে তাকে বলতে থাকে যে ওদিন গ্রেসির গায়েব হয়ে যাওয়ার পিছনে তার কোনো হাত ছিল না। যদি তার উপরে ম্যানুয়েলের কোনো রাগ থেকে থাকে তাহলে সে যেন সেটা মিটিয়ে ফেলে। এই সুযোগে প্রিয়া সোজাসুজি গ্রেসির রুমে চলে যায়। সে তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে যে সে কিভাবে মিসিং হয়েছিল, কোথাও ম্যানুয়েল তাকে গায়েব করেনি তো, নাকি ম্যানুয়েলকে তিনি ভয় পান। এই সব জিজ্ঞেস করার পর গ্রেসি কেমন যেন ইতস্তত করতে থাকে, তার মুখ দিয়ে কথা বেরোতেই যাচ্ছিল। এমন সময় ম্যানুয়েল সেখানে এসে বলে যে অ্যান্থনি প্রিয়াকে ডাকছে। প্রিয়া তখন সেখান থেকে উঠে যেতে বাধ্য হয়। যাওয়ার সময় ম্যানুয়েল তার মায়ের প্রতি কেয়ারের জন্য প্রিয়াকে ধন্যবাদ দেয়, কিন্তু প্রিয়া তাকে এক প্রকার ইগনোর করে ফিরে আসে। সেখান থেকে চলে আসার পর প্রিয়া ডায়ানাকে একটা মেসেজ দেয়, কিন্তু আমরা দেখতেই পাই ডায়ানার ফোনটা ম্যানুয়েলের কাছেই রয়েছে এবং সে প্রিয়ার কোনো কথার রিপ্লাই দেয় না। সেদিন রাতে এবং পরের দিন সকালে ম্যানুয়েল তার ঘরের সব জিনিসপত্র তোলা শেষ করে সকালবেলায় গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ওদিকে প্রিয়া বারবার ডায়ানাকে কল করেও তাকে ফোনে পাচ্ছে না। আর পাবেই বা কি করে, ডায়ানার ফোন তো এখন ম্যানুয়েলের কাছে। এদিকে আজকে আবার প্রিয়ার ইন্টারভিউ দেওয়ার কথা ছিল, তাই সে রেডি হয়ে যায় স্টেফির সাথে ইন্টারভিউ দিতে। কিন্তু সারাক্ষণে তার মনে শুধু ডায়ানার কথাই ভাসছিল। সে একের পর এক কল দিয়েই যাচ্ছিল, ম্যানুয়েল ফোনটা ধরছিল না। শেষ পর্যন্ত ম্যানুয়েল ডায়ানার ফোনটাকেই চালিয়ে দেয়। এদিকে প্রিয়া ডায়ানার ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করে একটা জিনিস আবিষ্কার করে। সে দেখতে পায় যে অদিতি নামের একটা মেয়ের সাথে তার খুব সখ্যতা রয়েছে, তাই ডায়ানার খোঁজ হয়তো তার কাছে পাওয়া যেতে পারে। বিদায় সে তাকে মেসেজ করে জিজ্ঞেস করে যে ডায়ানা ইতিমধ্যে নিউজিল্যান্ড পৌঁছেছে কিনা। এদিকে অদিতি কিন্তু নিজেই ডায়ানার সাথে নিউজিল্যান্ডে থাকতো। ডায়ানা এখানে তার মাকে দেখতে আসার পর আবারও নিউজিল্যান্ড ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু কয়েকদিন আগে সে হঠাৎ করে অদিতিকে জানায় যে সে তার মায়ের সাথে ইন্ডিয়া থেকে যাবে। তবে এই কথাটা শুনে অদিতি বেশ অবাক হয়ে যায়।
ডায়ানা হঠাৎ করেই তার সাথে এমন কেন করবে। তাই সে তখনই ইন্ডিয়ায় এসে সরাসরি ডায়ানার সাথে দেখা করতে চলে আসে। তবে সেইখানে তাকে পিক করতে চলে যায় ম্যানুয়েল। তার মানে ডায়ানার ফোন থেকে যে মেসেজগুলো এসেছিল সেগুলো ম্যানুয়ালি তাকে পাঠিয়েছিল। এদিকে অদিতি এসে ম্যানুয়েলের কোনো কথা না শুনেই সরাসরি ডায়ানার সাথে দেখা করতে চায়। ম্যানুয়েলও তাকে নিজের গাড়িতে করে নিয়ে গিয়ে ডায়ানার সাথে দেখা করানোর কথা বলে। তবে রাস্তার মাঝে তার কাছে রয়ের কল আসায় সে গাড়িটি থামিয়ে দেয়। এদিকে রয় তাকে জিজ্ঞেস করে অদিতি কি ডায়ানার সাথে দেখা করেই ছাড়বে। তখন ম্যানুয়েল তাকে বলে যে অদিতি ডায়ানার সাথে দেখা না করে এখান থেকে যাবে না। তাহলে এখন আমাদের কি করা উচিত? তখন রয় বলে ঠিক আছে, যদি সে ডায়ানার সাথে দেখা করতেই চায় তাহলে চলো তাকে দেখা করানোর ব্যবস্থা করি। এই সময়টাতে প্রিয়া অদিতিকে মেসেজ দিচ্ছিল। অদিতিও ম্যানুয়েল না থাকার সুবাদে তার রিপ্লাই দিতে শুরু করে। ডায়ানা নিউজিল্যান্ডে ফিরে না গিয়ে ভারতে থেকে গেছে। অথচ প্রিয়া সহ সকল প্রতিবেশী জানতো ডায়ানা ইতিমধ্যে ফিরে গেছে। তার মানে এখানেও ম্যানুয়েল তাদের সাথে মিথ্যা কথা বলেছে। অদিতি প্রিয়াকে একটা ভিডিওর কথা বলে, যে ভিডিওটা ডায়ানার মা গ্রেসি তাকে পাঠিয়েছিল। আর এটা পাঠানোর পর ডায়ানা ওই ভিডিওটা অদিতিকেও ফরওয়ার্ড করে। এরপর অদিতি সেটাকে প্রিয়ার কাছে সেন্ড করে দেয়। এদিকে ঠিক এই মুহূর্তে ইন্টারভিউ বোর্ডে প্রিয়া ডাক পড়ে যায়। ইন্টারভিউ শুরু হলেও প্রিয়ার মন সেখানে ছিল না। অদিতির ভিডিওটা আসার পরে সে দেখতে পায় যে গ্রেসি ভিডিও কলে বলছে যে সে খুব অসুস্থ, তাই ডায়ানা যাতে দ্রুত তাকে দেখতে আসে। কিন্তু প্রিয়া একেবারে কনফার্ম যে গ্রেসির কোনো রোগী নেই, তার মানে অবশ্যই কোনো ঘাপলা রয়েছে। সাথে সাথে ইন্টারভিউটা মাঝপথে সেরে দিয়ে সে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সে অদিতিকে মেসেজ দিয়ে ম্যানুয়েলের সাথে যেতে নিষেধ করে, কারণ সে ইতিমধ্যে বিপদের গন্ধ পাচ্ছে। কিন্তু ম্যানুয়েল ততক্ষণে গাড়িতে ফিরে এসেছিল, আর সে গাড়িতে ফিরে এসেই এক স্প্রে করার মাধ্যমে অদিতিকে অজ্ঞান করে দেয়। এরপর সে তাকে নিয়ে কোথাও দূরে চলে যায়। অন্যদিকে প্রিয়া অদিতিকে কল করে ফোন বন্ধ পেয়ে দুশ্চিন্তায় পড়ে যায়। তাই সে দ্রুত তার গাড়ি নিয়ে তখনই ম্যানুয়েলের বেকারিতে চলে আসে। সেখান থেকে সে ম্যানুয়েলের নতুন আউটলেটের অ্যাড্রেস পায়, যেটা এখনো খোলা হয়নি। এখান থেকে প্রিয়া বুঝতে পারে যে কোনো ধরনের সাফাই করার জন্য ম্যানুয়েলের কাছে ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে ওই লোকেশনে চলে যায়। আর সেখানে গিয়ে যা দেখে তা দেখে তার নিঃশ্বাস আটকে আসে। ম্যানুয়েল আর জন মিলে অদিতিকে অজ্ঞান করে তাকে মারার প্রস্তুতি নিচ্ছিল। একটি বাক্সের উপরে উঠে প্রিয়া এই দৃশ্যটি ভেন্টিলেটরের মাধ্যমে উকি দিয়ে দেখছিল। তাই তাড়াহুড়ো করে নামতে গিয়ে সেই বাক্সটা তার পায়ের তলা থেকে সরে গিয়ে নড়ে চড়ে ওঠে। এবার সে কি করবে সে আর বুঝতে পারে না। তখন একটি ইট তুলে নিয়ে কাছের দেয়ালের দিকে নিক্ষেপ করে। এই কাণ্ডে সাথে সাথে ম্যানুয়েল এসে তাকে দেখে পুরাই হা হয়ে যায়। সে তার দিকে তেড়ে আসলে প্রিয়া তখন তার গাড়িতে চড়ে গাড়ি স্টার্ট দেয়। কিন্তু গাড়ি স্টার্ট না নিলে ম্যানুয়েল একটি কুড়াল দিয়ে প্রিয়ার গাড়ির উইন্ডশিল্ডে পাগলের মতো একের পর এক কোপ বসাতে থাকে। এরপর গাড়ি স্টার্ট হয়ে গেলে প্রিয়ার কোনো কিছু না ভেবে সোজা গাড়িটিকে ম্যানুয়েলের উপর চালিয়ে দেয়, যার ফলে আউটলেটের দেওয়াল সহ ভেঙে যায় এবং সব জিনিসপত্র ম্যানুয়েলের উপর পড়ে যায়। এর পরপরই তার কাছে ফোন আসে। প্রিয়া সেই ফোনটি রিসিভ করে। তবে ফোনের উপাস থেকে এবার আমরা শুনতে পারি এই খেলার মেইন মাস্টার মাইন্ডের কণ্ঠ। হ্যাঁ, গ্রেসি হচ্ছে এই পুরো খেলার আসল মাস্টার মাইন্ড। গ্রেসি এখানে তাকে জিজ্ঞেস করছিল কি কাজ শেষ হয়েছে কিনা। তখন প্রিয়া তার জবাব দেয়, কাজ তো শেষই, আর আপনাদের খেলাও শেষ। এবার আপনার মেমোরি যদি দুর্বল না হয়ে থাকে তাহলে আমাকে সারা জীবন মনে রাখবেন। এই কথা বলার পরই সে ম্যানুয়েলকে একেবারে মেরে অজ্ঞান করে দেয়। এরপর ঘটনাস্থলে পুলিশ এলেই আমরা এই ঘটনার মূল রহস্য জানতে পারি। প্রিয়ার সন্দেহটা তখন আরো গভীর হয়েছিল যখন সে চুপি চুপি ম্যানুয়েলের বাড়ির দেওয়াল থেকে নতুন পেন সরিয়ে রক্তমাখা কিছুটা স্যাম্পল এনে টেস্ট করিয়েছিল। সেই নমুনাতে অ্যাসিড এবং মানুষের হাড়ের উপস্থিতি পাওয়া যায়। আসলে এখানে মূল কাহিনী ছিল ডায়ানা এবং অদিতি। তারা একে অপরকে ভালোবাসত, অর্থাৎ তারা ছিল সমকামী। কিন্তু মেয়ের এমন ধরনের সম্পর্কের কথা পুরো সোসাইটিতে চলে গেলে তাদের বংশমর্যাদা ধুলোয় মিশে যাবে। বিধায় তাকেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর জন্য তার মা প্রথমে অসুস্থতার ভান করে ডায়ানাকে দেশে নিয়ে আসে। এরপর দুবার মিসিং হওয়ার ভান করে ঘটনার প্রবাহটাকে এমনভাবে সাজায় যে সবাই ভাবে ডায়ানা দেশে এসে আবার নিউজিল্যান্ডে চলে গেছে। সবার ফোকাসকে বলি গ্রেসির মিসিং হওয়ার দিকেই থাকবে। মাঝখান থেকে যে ডায়ানা গায়েব হয়ে গেছে সেটা কেউই খেয়াল করবে না। ভাই রে ভাই, কি মাস্টারমাইন্ড লেভেলের প্ল্যান সাজিয়েছিল এরা। প্রথমবার মিসিং হওয়ার পর ম্যানুয়েল যখন স্টেফিকে ফোন করে একটু দূরে যেতে বলেছিল,
তখন গ্রেসি নিজে স্টেফির গ্লাসে সেই ওষুধ মিশিয়েছিল, যার কারণে প্রিয়া কিংবা গ্রেসি কারোরই ঘুম আসেনি। এরপর স্টেফি অজ্ঞান হয়ে গেলে গ্রেসি নিজেই স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে রয়ের কাছে গিয়েছিল। এরপর রাতের বেলায় তারা আবারও বাসায় ফিরে আসে। ম্যানুয়েল আগেই খুঁটি গেড়ে কনফার্ম হয়েছিল যে ওই জায়গাটা কেউ তাদেরকে দেখতে পারবে না, তাই স্বাভাবিকভাবেই কেউ গ্রেসি আর রয়কে ফিরে আসতে দেখেনি। রাতের বেলা ডায়ানা সেখানে তাদের সাথে দেখা করতে আসে। সেখানে রয়, ম্যানুয়েল এবং জন একসাথে মিলে ডায়ানাকে খতম করে দেয়। এরপর তারা ডায়ানার বডিটাকে কিভাবে গায়েব করেছিল তা তো তোমরা জানোই। এছাড়াও মুভির একদম শুরুর সিনে প্রিয়ার গাড়ির অ্যালার্মের শব্দ আর স্ক্র্যাচের কারণও কিন্তু এরাই। আসলে তারা নিজেদের টার্গেট প্লেস হিসেবে জায়গা সিলেক্ট করতে সেদিন একসাথে সোসাইটিতে এসেছিল। তাদের জন্য এটাই পারফেক্ট প্লেস মনে হয়, কারণ এখানে মানুষ বেশ সহজ সরল ও নির্ভেজাল। কিন্তু ফিরে যাওয়ার সময় জন গাড়িকে ব্যাক গিয়ারে নিতে গেলে প্রিয়ার গাড়ির সাথে তা ধাক্কা খেয়ে যায়, যার কারণে অ্যালার্ম বেজে ওঠে এবং গাড়িতেও স্ক্র্যাচ পড়ে যায়। কিন্তু সময় মতো ভেঙে যাওয়ার কারণে প্রিয়া সেখানে আর কাউকে এসে দেখতে পায়নি। এভাবে পুরো পরিবার মিলে একটা পারফেক্ট প্ল্যান সাজিয়ে রেখেছিল। কিন্তু চিন্তা করো, প্রিয়ার কারণে তাদের সব প্ল্যানে একেবারে পানি ঢেলে দেয়। শেষ পর্যন্ত সব রহস্য রিভিল হয়ে যাওয়ার পর পুলিশ সবাইকে অ্যারেস্ট করে নেয়। এভাবেই প্রিয়া সাধারণ এক স্ত্রী হওয়া সত্ত্বেও একা ইনভেস্টিগেশন করে ম্যানুয়েল ও গ্রেসির মতো চতুর ক্রিমিনালদের ধরিয়ে দিতে সক্ষম হয়। আর এভাবেই শেষ হয় এই অসাধারণ মুভিটিও। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো থ্রিলার মুভিতে। সেই পর্যন্ত ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।